এই ইয়াজেন ছোটবেলা থেকেই তার মায়ের দ্বারা ভালো ব্যবহার পাননি। বাবা ছিলেন উদাসীন। ধীরে ধীরে তার চরিত্র বিকৃত হয়ে যায়। সে এক অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডারে পরিণত হয়। বড় হওয়ার পর সে প্রতিটি ব্যক্তিকে যারা তাকে কষ্ট দিয়েছে বা তার প্রতি শত্রুতা দেখিয়েছে তাদের উপর প্রতিশোধ নিয়ে আনন্দ পেত। শিক্ষিকা রেনকে একবার তাকে ক্ষমতা বা প্রভাবহীন অনাথ বলে উপহাস করেছিল। এটি তাকে মনে ঘৃণা পুষে রাখতে সাহায্য করে। শিক্ষিকার জন্মদিনে ক্লাসের সব ছাত্রছাত্রী তাকে অভিনন্দন জানাচ্ছিল। তখন শিক্ষিকার স্বামী হঠাৎ করে ছুটে এসে তাকে সজোরে একটি চড় মারে। এছাড়াও তিনি তার আর অন্য একজন পুরুষের ঘনিষ্ঠ ছবি মেঝেতে ছড়িয়ে দেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস হওয়ায় শিক্ষিকা মুহূর্তের মধ্যে খারাপের প্রতিশব্দ হয়ে যান। ছাত্রছাত্রীদের বিতৃষ্ণ দৃষ্টির মধ্যে তিনি টলতে টলতে স্কুল থেকে পালিয়ে যান। ইয়াজেন এগিয়ে গিয়ে তাকে ধরে আর তার কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করে যে তার দেয়া উপহারটি তিনি পছন্দ করেছে কিনা। শিক্ষিকা যেন একটি শয়তানকে দেখছে এমনভাবে মুচকি হাসা ইয়াজেনের দিকে তাকিয়ে থাকে। তিনি কখনো ভাবেননি এই আপাত দৃষ্টিতে দুর্বল ও নিরীহ মেয়েটির মন এত জঘন্য হতে পারে। স্কুলে শীঘ্রই একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচিত হওয়া মেধাবী ছাত্র জুন রুই স্বেচ্ছায় নিজের জায়গাটি ইয়াজেনকে ছেড়ে দিতে চাইল। একই সাথে নির্বাচিত হওয়া সুংহি আগে থেকেই ইয়াজেনকে পছন্দ করত না, কারণ ইয়াজেনের পরীক্ষার ফল সবসময় তার চেয়ে ভালো হতো। সে এই কথা তার মাকে জানায়। তার মা, যিনি প্যারেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং প্রতি মাসে স্কুলকে টাকা দান করে, তিনি তাকে ইয়াজেনকে সামলে দিতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সুংহি তখনও জুন রুইকে ফোন করে ইয়াজেনকে তার স্থান না দিয়ে তার সাথেই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করে। সে কল্পনাও করতে পারেনি যে এই মুহূর্তে জুন রুই ইয়াজেনের কোলে শুজে আছে। তাদের সম্পর্কটিকে অস্বাভাবিক মনে হচ্ছিল। ইয়াজেন জুন রুইয়ের স্কুল ব্যাগে সুংহিয়ের লেখা প্রেমপত্রটি দেখতে পায় আর তখনই সে বলে যে সে জুন রুইয়ের হয়ে জবাব দেবে। পরের দিন ইয়াজেন অনাথ এই গুজব স্কুলে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে একটি অভিযোগও পায় যে বিতর্ক দলের সদস্যদের সাথে তার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। স্কুল তার স্থানটি ফিরিয়ে নিয়ে জুন রুইকেই অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইয়াজেন ক্লাসরুমে ফিরে আসে। সুংহির সাথেই ছুটে এসে তাকে বিতর্ক দল থেকে বাদ পড়ার জন্য উপহাস করে। ইয়াজেন একটি প্রেমপত্র সুংহিকে দেয় আর বলে যে জুন রুই তাকে এটি পৌঁছে দিতে অনুরোধ করে। সুংহি আনন্দে এটি খোলে, কিন্তু দেখে যে উপরে লাল কলম দিয়ে লেখা আছে, কেউ তোমাকে পছন্দ করে না, তুমি খুব বিরক্তিকর, কম বাড়াবাড়ি করো। সুংহি রাগান্বিত ও লজ্জিত হয়ে পড়ে। ঠিক তখনই ক্লাসের শিক্ষক আরেকটি খবর পান। কেউ অভিযোগ করেছে যে একজন প্রতিযোগীর বাবা মা বিচারকদের ঘুষ দিয়েছে। স্কুল এই বছরের বিতর্ক প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নেয়। সুংহি নিশ্চিত ছিল যে ইয়াজেন এর পেছনে আছে। সে ইয়াজেনের নিজের লেখা আর প্রেমপত্রের লেখা মিলিয়ে দেখে নিশ্চিত হয় যে হাতের লেখা হুবহু এক। প্রতিশোধ নিতে সে এক বালতি জল নিয়ে ইয়াজেনের গায়ে ঢেলে দেয়। ইয়াজেন ভিজে ক্লাসে ফিরে আসে। জুন রুই দ্রুত একটি তোয়ালে নিয়ে আসে আর তাকে নার্সের ঘরে নিয়ে যায়। ইয়াজেন জুন রুইয়ের হাত ধরে অভিযোগ করে যে সে চিন্তিত যে সুংহি আরও কিছু করবে আর জুন রুইকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। অন্যদিকে সুংহি স্কুল পালানো ছাত্র জেউয়ের মোবাইল ফোন খুঁজে পায়। সেটি খুলে সে অবাক হয়ে দেখে যে জেউ পর্নোগ্রাফিক টেপ হিস্টোরি করছে। চ্যাট হিস্টোরি দেখে বোঝা যায় জেউয়ের পেছনে একজন বস আছে যে তাকে নির্দেশ দেয়। সুংহি এই কথা শিক্ষককে জানালে জেউ কঠোর সমালোচনার শিকার হয়। খবরটি পেয়ে ইয়াজেন সাথে জেউয়ের কাছে যায়। জেউ তাকে আশ্বস্ত করে যে সে তাকে ফাঁসায়নি। আসলে ইয়াজেনই ছিল জেউয়ের বস। সে ঘটনাক্রমে ক্লাসে জেউকে চুরি করতে দেখে, কিন্তু তাকে ফাঁস করে না, বরং দাবি করে যে জেউকে অবশ্যই তার কথা মেনে চলতে হবে। এভাবেই তারা একটি জোটে পরিণত হয়। জেউ শাস্তি মেনে নিতেও রাজি, কিন্তু ইয়াজেনকে রক্ষা করবে শুনে ইয়াজেন এগিয়ে গিয়ে জেউকে জড়িয়ে ধরে এবং সুংহিকে সামলানোর জন্য তাকে নির্দেশ দেয়। একই সময়ে জুন রুই একা সুংহিকে খুঁজে বের করে এবং তাকে বলে যে প্রেমপত্রের উত্তরটি ইয়াজেন লিখেছিল, কিন্তু সে আসলে সুংহিকেই পছন্দ করে। সুংহিয়ের সাথে ডেট করার জন্য জুন রুই পরামর্শ দেয় যে তারা দুজন পিই ক্লাস
ফাঁকি দিয়ে ক্লাসরুমে ফিরে যাবে। সুংহি ব্যথার ভান করে শিক্ষকের কাছে ক্লাসরুমে বিশ্রাম নেওয়ার অনুমতি চায়। ক্লাসরুমে ফিরে সে ব্ল্যাকবোর্ডে একটি লাইন লেখা দেখতে পায়, আর্ট রুমে এসো। পড়ার পর সে লেখাটি মুছে ফেলে। সে লেখাটি মুছে আর্ট রুমে আসে। সে দেখতে পায় আর্ট শিক্ষক ইয়া জেনের হাত ধরে কথা বলছ। ইয়া জেন মুখে সত্যিকারের ভালোবাসা জাতীয় কথা বলছিল। সুংহি জানতেও পারেনি যে সে ক্লাসরুম থেকে বের হওয়ার পর যে উ তার লকার খুলে এবং ক্লাসের ক্যাপ্টেনের পকেট থেকে চুরি করা ক্লাসের চাঁদার টাকা, যা ক্লাসের শিক্ষকের বিয়ের উপহার কেনার জন্য ছিল, গোপনে ভেতরে ঢুকিয়ে দেয়। জুন রুইকে খুঁজে না পেয়ে সুংহি ক্লাসরুমে ফিরে আসে। দ্রুতি অন্য ছাত্রছাত্রীরাও ফিরে আসে। এই সময় ক্লাস ক্যাপ্টেন দেখে যে উপহার কেনার টাকাগুলো নেই। সবাই জানত যে সুংহি আগেই ছুটি নিয়ে ক্লাসরুমে ফিরে এসেছিল, তাই অনেকেই তাকে টাকা চুরির সন্দেহে অভিযুক্ত করে নিজের নির্দোষিতা প্রমাণ করতে সুংহি তার ব্যাগে যা ছিল সব বের করে দেয়। এই সুযোগে যে উ এক লাথি মেরে তার লকার খুলে দেয়। ভেতরেই তার ফোন এবং হারানো টাকা স্পষ্ট দেখতে পাওয়া যায়। প্রমাণ হাতে নাতে পাওয়ায় সবাই সুংহিকে চোর মনে করে। সুংহি দরজায় দাঁড়ানো ইয়া জেনের দিকে তাকায় এবং নিঃশব্দে বলে যে এখনো শেষ হয়নি। সুংহি মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এই ছবি ইয়া জেনের সাজানো ষড়যন্ত্র, ইয়া জেনের আসল রূপ উন্মোচন করতে। সে চিৎকার করে অভিযোগ করে যে ইয়া জেনই ছিল জেউয়ের পর্নগ গ্রাফিক টেপ বিতরণের পেছনের আসল মাথা। সে নিজের চোখে জেউয়ের ফোনে মেসেজ দেখেছিল। জেউ তার ফোন বের করে সবার সামনে প্রমাণ করে যে ইয়া জেনের সাথে তার কোনো যোগাযোগের রেকর্ড নেই। সুংহি বোঝে যে জেউ কিছু কারসাজি করেছে। সে তখন ইয়া জেন এবং আর্ট শিক্ষকের গোপন সম্পর্কের কথা ফাঁস করতে চায়, কিন্তু কথা শেষ না হতেই ক্লাসের শিক্ষক ছুটে এসে তাকে সজোরে একটি চড় মারে। জানা যায় ক্লাসের শিক্ষকের সাথে যার বিয়ে হতে যাচ্ছে তিনি হলেন সেই আর্ট শিক্ষিকা। এই ব্যাপারটা কেউ জানত না, কেবল ইয়া জেন ঘটনাক্রমে ক্লাস ক্যাপ্টেনের কাছ থেকে এই গোপন খবর জানতে পেরেছিল। ইয়া জেন এগিয়ে এসে ব্যাখ্যা করে যে আর্ট শিক্ষিকা তার চিন্তায় তাকে মানসিক কাউন্সেলিং এর জন্য ট্রু লাভ কনসাল্টিং সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সবাই সুংহিকে ভিত্তিহীনভাবে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য নিন্দা জানায়। নিজের নির্দোষিতা প্রমাণে অক্ষম সুংহি মরিয়া হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যে সে ক্লাসরুমে ফিরে গিয়েছিল জুন রুইয়ের সাথে দেখা করতে, কিন্তু জুন রুই এমনভাবে নির্দোষের ভান করে বলে যে সে পুরো ক্লাসটাই পিই ক্লাসের প্রতিনিধির সাথে যন্ত্রপাতি কক্ষে ছিল। পিই ক্লাসের প্রতিনিধিও সাক্ষ্য দিতে এগিয়ে আসে। ক্ষুব্ধ সুংহি জুন রুইকে জিজ্ঞাসা করে যে কেন সে তার সাথে এমন করছে। জুন রুই এগিয়ে এসে আস্তে করে উত্তর দেয় যে সে আগেই তাকে সতর্ক করেছিল ইয়া জেনকে ঘাটাতে না। শাস্তি পাওয়া সুংহি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে স্কুল ছেড়ে চলে যায়। সে শপথ করে যে সে তার ক্ষমতাবান এবং প্রভাবশালী বাবা মাকে দিয়ে ইয়া জেনের মোকাবেলা করাবে। ঠিক তখন ইয়া জেন তাকে আরও একটি নিষ্ঠুর খবর জানায়। সেই শিক্ষিকার সাথে যার অবৈধ সম্পর্ক ছিল তিনি হলেন তার আইনজীবী বাবা। একবার কেলেঙ্কারি ফাঁস হলে তার বাবার সুনাম নষ্ট হবে, আর সুংহিও সেই আইনজীবীর চোর মেয়েতে পরিণত হবে। সুংহি স্কুলের গেটে হঠাৎ ইয়া জেনের বাবার সাথে দেখা করে, যিনি তার মেয়েকে খুঁজতে এসেছিল। লোকটির নোংরা পোশাক আর খারাপ চেহারা দেখে সে ইচ্ছাকৃতভাবে তাকে স্কুলের ভেতরে নিয়ে যায়। সে আশেপাশের মানুষকে জোরে জোরে ঘোষণা করে যে ইনি ইয়া জেনের বাবা। ইয়া জেনের বাবাও ক্যাম্পাসে নিজের মেয়ের নাম ধরে চিৎকার করে এবং ইয়া জেনকে তার সাথে দেখা করতে বলে। খবরটি পেয়ে ইয়া জেন তাড়াতাড়ি ছুটে আসে তার বাবাকে তাড়িয়ে দিতে। সৌভাগ্যবশত জুন রুই তার আগেই তার বাবাকে খুঁজে নেয়। সে তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং লোকটিকে স্কুল থেকে বাইরে নিয়ে যায়। জুন রুই কিছু টাকা বের করে ইয়া জেনের বাবাকে দেয় এবং তাকে সতর্ক করে যে ভবিষ্যতে যেন ইয়া জেনকে আর বিরক্ত না করে। কিন্তু ইয়া জেনের বাবা ইতিমধ্যে তার মেয়েকে টাকা রোজগারের উৎস হিসেবে দেখে টাকা না থাকলেই সে ঝামেলা করতে আসে। ঝামেলা সৃষ্টিকারী সুংহিকে শাস্তি দিতে ইয়া জেন ইচ্ছাকৃতভাবে সুংহির নোটবুক সবার সামনে ফেলে দেয়। নোটবুকের ভেতরে সুংহি তার সহপাঠীদের 3, 6, 9 এরকম বিভিন্ন স্তরে ভাগ করেছিল এবং তাতে বিভিন্ন ধরনের সহপাঠীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য ছিল। নোটবুকের বিষয়বস্তু বিশাল ক্ষোভের সৃষ্টি করে। এর ফলে সুংহি পরবর্তীতে তার সহপাঠীদের
প্রতিবেশীদের দ্বারা প্রতিশোধের শিকার হয়। এই অত্যাচার সহ্য করতে না পেরে সে স্কুল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। বাবার ঝামেলা আর সুংহিয়ের আক্রমণের অনুপস্থিতিতে ইয়াজেনের জীবনে এক অভূতপূর্ব শান্তি ফিরে আসে, কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। সে হঠাৎ জেউয়ের কাছ থেকে একটি ফোন পায়। জেউ তার ছোট ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে যায় তার বাবার হাত থেকে ছুরি কেড়ে নিতে। বিশৃঙ্খলার মধ্যে সে ভুলবশত তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে ছোট ভাইকে আত্মীয়ের বাড়িতে রেখে জেউ পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে ইয়াজেনকে ফোন করে মনে করিয়ে দেয় যে এত বছর ধরে কেবল ইয়াজেনই তাকে বলেছিল যে সে একজন দরকারি মানুষ। সে ইয়াজেনকে তার জীবনে এক ঝলক আলো আনার জন্য ধন্যবাদ জানায়। এরপরে ইয়াজেন এবং জুনরুই একসাথে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস জীবন কাটায়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জুনরুই তার দাদার কাছ থেকে কিছু টাকা ধার নেয় ইয়াজেনের টিউশন ফি দেওয়ার জন্য এবং ইয়াজেনকে কোনো ভার না নিতে সান্ত্বনা দেয়, বলে যে ভবিষ্যতে সবকিছু আরও ভালো হবে। ইয়াজেন যখন পুরো মন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জীবনের স্বপ্ন দেখছিল, তখন জুজায় সবকিছু হারানো তার বাবা আবারও এসে তার বিশ্ববিদ্যালয়ের ফিয়ের জন্য জমানো টাকা ছিনিয়ে নেয়। সেই বছর তার বাবা জোর দিয়ে বলেছিল যে তার স্ত্রী মাতাল হয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। তাড়াহুড়ো করে শেষকৃত্য সম্পন্ন করার পর বাবা তাকে নিয়ে সৎমায়ের বাড়িতে আসে, আর জুনরুই ছিল সেই সৎমায়ের ছেলে। সৎমা ইয়াজেনকে, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাকে লালন পালন করতে চাননি। বাবা তাকে জানান যে ইয়াজেন হলো টাকা রোজগারের মাধ্যম, কিছু ভিডিও শুট করে বিক্রি করলেই মোটা টাকা আয় করা যাবে। সৎমা তখন প্রথমে কিছু ভিডিও শুট করার সিদ্ধান্ত নেন এবং তারপরে ইয়াজেনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা ইয়াজেন তাদের দুজনের কথাগুলো শুনতে পায়। সে ভাবতেই পারেনি যে সে একটি নরক থেকে পালিয়ে এসে আরেকটি নেকড়ের ডেরায় পড়বে। এক রাতে জুনরুই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার মা কেবল তাকে ভালোভাবে ঘুমাতে বলে এবং তারপর আর কোনো খবর নেননি। ইয়াজেন স্বেচ্ছায় জুনরুইয়ের যত্ন নেয়। জুনরুই তাকে পরিবারের ফটো অ্যালবাম বের করে দেখায়। ছবিগুলোতে জুনরুইয়ের মা, মৃত বাবা এবং বিদেশে চলে যাওয়া কাংসিজিও ছিল। ইয়াজেন এক নজরেই বুঝতে পারে যে কাংসিজি জুনরুইয়ের আসল বাবা। আয়া জুনরুইকে নিয়ে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগে সে জুনরুইয়ের মায়ের সাথে দেখা করে এবং তাকে হুমকি দেয় যে তাকে যেন অনাথ আশ্রমে না পাঠানো হয়, অন্যথায় সে জুনরুইয়ের জন্ম পরিচয় তার দাদাকে জানিয়ে দেবে, যার ফলে জুনরুই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। জুনরুইয়ের মা ভাবতেই পারেননি যে এত অল্প বয়সী ইয়াজেন এত সাহস রাখে এবং কিছুটা ভয় পেয়ে যান। একদিন পর জুনরুইয়ের মা আবার আড়াল থেকে শুনতে পান যে ইয়াজেন তার ছেলেকে ভুল বোঝাচ্ছে। সে বলছে যে তার মা যখন সে অসুস্থ ছিল তখন তার যত্ন নেননি, তাই তিনি তাকে মোটেও ভালোবাসেন না। ইয়াজেন দাবি করে যে কেবল সেই তাকে সত্যিই ভালোবাসে, আর সহ্য করতে না পেরে জুনরুইয়ের মা পুরোপুরি ভেঙে পড়ে। এর কিছু পরেই ইয়াজেন হাসপাতাল থেকে জেগে ওঠে এবং দেখে যে জুনরুই কাঁদছে এবং তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। জুনরুই বলে যে সে ইয়াজেনের ডায়েরি পড়েছে এবং জেনেছে যে ডায়েরিতে লেখা বিগ ব্যাড ম্যান এক্স বলতে তার মাকেই বোঝানো হয়েছে। জুনরুই এখন নিশ্চিত যে ইয়াজেনই একমাত্র ব্যক্তি যে তাকে ভালোবাসে। এই ঘটনার পর সে দৃঢ়ভাবে ইয়াজেনের পাশে দাঁড়াবে। অতীত স্মৃতি শেষ হয়। ইয়াজেন ধীরে ধীরে তার কোমা থেকে জাগ্রত হয় এবং দেখে যে জুনরুই তার হাত শক্ত করে ধরে আছে। 3 দিন ধরে কোমায় থাকার কথা জানার পর তার সাথেই মনে পড়ে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিবন্ধন এখনো বাকি। সে দ্রুত স্কুলকে ফোন করে স্কুলের কর্মীরা তাকে জানায় যে নিবন্ধন সময় পেরিয়ে যাওয়ায় তার ভর্তির স্থানটি ওয়েটিং লিস্টের একজন ছাত্রকে দেওয়া হয়েছে। ইয়াজেন এবং জুনরুই বাড়ি ফেরার পথে একজন লোককে সাহসিকতার সাথে একজন চোর ধরতে দেখে। ইয়াজেন গভীর মনোযোগ দিয়ে সেই লোকটির দিকে তাকিয়ে থাকে। মনে মনে সে নিশ্চিত হয় যে এটিই ভাগ্যের দেওয়া সুযোগ। সে মনে করে যে এই ন্যায়পরায়ণ এবং ক্ষিপ্র লোকটি হয়তো তার অভিভাবক দেবদূত হতে পারে। শীঘ্রই ইয়াজেন এই লোকটি দ্বারা পরিচালিত কফি শপে কাজ করার সুযোগ পায়। একজন সহকর্মীর কাছ থেকে সে জানতে পারে যে বস আগে একজন বিখ্যাত ক্রীড়াবিদ ছিল, কিন্তু পরে আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হন। কাজ করার সময় কেউ ইয়াজেনের ছবি তুলে অনলাইনে পোস্ট করে। তার সুন্দর চেহারার কারণে ইয়াজেন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু মানুষের নজরেই আসে না, বরং কিছু গোপন উদ্দেশ্য হাসিলের জন্য কিছু বিকারগ্রস্ত স্টকারও তার উপর নজর দেয়। একদিন ইয়াজেন কাজ শেষে বাড়ি ফেরার সময় একজন স্টকার তাকে পিছু করে। জুনরুই ইয়াজেনকে ফোন করে এবং দেখে যে তার ফোন আর ব্যাগ রাস্তার মাঝখানে পড়ে আছে। সেই দিক অনুসরণ করে খুঁজতে গিয়ে সে
দেখতে পায় ইয়াজেন হাতে পাথর নিয়ে স্টোকারকে আঘাত করে ফেলেছে। জুন রুই দৌড়ে গিয়ে ইয়াজেনের আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করে, কিন্তু ইয়াজেন উল্টো অভিযোগ করে যে সে অনেক দেরি করে এসেছে এবং প্রশ্ন করে যে সে তার জন্য কতটা করতে প্রস্তুত। জুন রুই উত্তর দেয় যে খুন ছাড়া সে যে কোনো কাজ করতে রাজি। শুনে ইয়াজেন কিছুটা হতাশ হয়। চলে যাওয়ার সময় সে তাকে বলে যে যদি সে তার জন্য কাউকে খুন করতে চায় তবে জুন রুইয়ের উচিত হবে তার কাছাকাছি থাকা মানুষদের দিয়েই শুরু করা। জুন রুই স্টোকারকে হুমকি দেয় এবং বলে যে সে যদি আজকের ঘটনা ভুলে যায় তবেই সে অ্যাম্বুলেন্স ডাকতে সাহায্য করবে। এরপর সে ইয়াজেনের ছুঁড়ে মারা পাথরটি দূরে ফেলে দেয় যাতে ইয়াজেন এর কারণে কোনো সমস্যায় না পড়ে। ইয়াজেন বাড়ি ফিরে দেখে তার বাবা, যিনি টাকা চাইতে এসেছিল, দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এই নির্লজ্জ লোকটি ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তির সাথে আলোচনা করছে যে হয় ইয়াজেনকে দিয়ে ফিল্মও করানো হবে, না হয় তাকে কোনো দ্বীপে বিক্রি করে দেওয়া হবে। এমনকি সে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে টাকা রোজগারের কথাও ভাবছিল ইয়াজেনকে সমস্যা থেকে মুক্তি দিতে। জুন রুই গোপনে ইয়াজেনের বাবার পিছু নেয় এবং তার বাবা যে পিনহোল ক্যামেরা বিক্রি করছে তার প্রমাণ হিসেবে ছবি তোলে, কিন্তু তার উপস্থিতি ইয়াজেনের বাবার নজরে আসে। ইয়াজেনের বাবা দ্রুত পালিয়ে যায়। জুন রুই ধাওয়া করে তাকে বেধড়ক মারধর করে এবং গলা টিপে অজ্ঞান করে দেয়। সে মেঝেতে পড়ে থাকা একটি ইট তুলে নেয় এই পশুর জীবন তখনই শেষ করে দেওয়ার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সে কাজটি করতে পারল না। এই দৃশ্যটি ঘটনাক্রমে জেন দেখে ফেলে। সে জুন রুইয়ের উপর চরম হতাশ হয়। জুন রুইকে আঘাত করার অপরাধে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সে পুলিশের কাছে অভিযোগ করে যে ইয়াজেনের বাবাই তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ ও নির্যাতন করা খারাপ লোক, কিন্তু ইয়াজেন উল্টো তাকেই চিহ্নিত করে বলে যে জুন রুই সেই স্টোকার এবং তার বাবাকে বাঁচানোর জন্যই জুন রুই আঘাত করেছে। জুন রুই ইয়াজেনের বাবার অপরাধ প্রমাণ করার জন্য সেই মুহূর্তে তোলা ভিডিওটি বের করতে চায়, কিন্তু ভিডিওটি ততক্ষণে উধাও। তার হঠাৎ মনে পড়ে সেই সময় ইয়াজেন তার ফোনটি তুলে পুলিশকে দিয়েছিল। সে বুঝতে পারে না কেন ইয়াজেন এমন করলো। ইয়াজেন বলে যে জুন রুই যখন ইটটি তুলে নিয়ে দ্বিধা করছিল ঠিক সেই মুহূর্তেই সে বুঝে গিয়েছিল যে জুন রুইয়ের পক্ষে তার বাবাকে আঘাত করা সম্ভব না। তাকে পুরোপুরি দূর করার জন্য ইয়াজেন তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। সে তার কপালে একটি আঘাতের চিহ্ন এঁকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, ভান করে যে সে আহত। বস তার কপালের আঘাত দেখে কি ঘটেছে তা জানতে চান। ইয়াজেন মিথ্যা বলে যে তাকে স্টোকার পিছু করেছে এবং সে তার দ্বারা আক্রান্ত হয়েছে। দয়ালু বস তার নিরাপত্তার জন্য স্বেচ্ছায় তাকে সেদিন রাতে বাড়ি পৌঁছে দিতে চান। ইয়াজেনের বাড়ির দরজার কাছে পৌঁছালে তারা দুজন একটি পার্সেল দেখতে পায়। খুলে দেখে ভেতরে একটি মরা ইঁদুর। ঠিক তখনই বস স্টোকারের আকৃতি দেখতে পেয়ে সাথে সাথে তার পিছু নেন। দুর্ভাগ্যবশত লোকটি তখনও পালিয়ে যায়। ফিরে এসে বস গাড়ির পিছনের ডালা থেকে একটি বেসবল ব্যাট বের করে ইয়াজেনের দরজার কাছে রেখে যান যাতে সে এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারে। ঘটনাটি ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছিল যেমনটা ইয়াজেন আশা করেছিল। সে নিজে থেকেই তার বাবাকে মেসেজ পাঠায় যে পরের দিন রাত 8টায় টাকা নিতে আসতে। এরপর সে ইচ্ছাকৃতভাবে তার ঘর এলোমেলো করে রাখে। পরের দিন কাজে গিয়ে ইয়াজেন বসকে জানায় যে তার বাড়িতে স্টোকার ভাঙচুর করেছে। বস মনে করে যে একা বাড়ি ফেরা তার জন্য খুব বিপজ্জনক, তাই তিনি প্রস্তাব দেন যে সে যেন তার বাড়িতে থাকে আর তিনি নিজে এক বন্ধুর বাড়িতে রাত কাটাবে। ইয়াজেনকে বস একটি ট্যাক্সিতে তুলে দেন, কিন্তু সে দ্রুতই বসকে মেসেজ পাঠায় যে সে বাড়ি থেকে কিছু জিনিস নিতে যাচ্ছে। বাড়িতে ইয়াজেন সত্যি সত্যিই তার বাবাকে চলে আসতে দেখে সে তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়ে বাবার প্রতি আবেগ দেখানোর চেষ্টা করে। ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন সে বড় হয়ে তার বাবাকে একটি টুপি কিনে দেওয়ার কথা ভাবত। এই বলে সে একটি টুপি বের করে যা দেখতে সেই স্টোকারের টুপির মতো এবং তার বাবাকে পরিয়ে দেয়। বাবার ক্রমাগত তাগিদ দেওয়ার পর ইয়াজেন একটি প্যাকেট বের করে তার বাবাকে দেয়, কিন্তু ভেতরে টাকা ছিল না, ছিল এক স্তূপ স্কেল ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া। বাবার আগে ফেটে পড়ে ইয়াজেন এই সুযোগে বসকে ফোন করে। বস ফোনে ধাক্কাধাক্কির শব্দ এবং চিৎকার শুনতে পেয়ে দ্রুত ইয়াজেনের বাড়ির দিকে ছুটে যান। বস অবশেষে পৌঁছান। ধস্তাধস্তির মধ্যে বাবা কাঁচি দিয়ে বসের মুখে আঁচড় কাটেন। বস দরজার কাছে রাখা সেই বেসবল ব্যাটটি তুলে নেন এবং মুহূর্তের মধ্যে ইয়াজেনের বাবাকে মাটিতে ফেলে দেন। জ্ঞান ফেরার পর বস তার সামনের দৃশ্য দেখে ভয়ে হতভম্ব হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ইয়াজেন তখন বেসবল ব্যাটটি তুলে নেয় এবং মাটিতে পড়ে থাকা বাবার উপর প্রচণ্ড জোরে আঘাত করে। এই সব করার পর ইয়াজেনের
মুখ রক্তে মাখা ছিল, যেন সে নরক থেকে হেঁটে বেরিয়ে এসেছে। সে তার ফোন তুলে পুলিশকে ফোন করে। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোসকে গ্রেপ্তার করে। বোস পুলিশের কাছে জানান যে একজন উল্টো টুপি পরা স্টকার ইয়া জেনকে হয়রানি করছিল। সেই রাতে যখন তিনি লোকটিকে উল্টো টুপি পরা অবস্থায় দেখে, তখন তিনি ধরে নেন যে এই ব্যক্তি সেই স্টকার এবং রাগে বসে তাকে আঘাত করে। লোকটিকে রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি বুঝতে পারেন যে তিনি বাড়াবাড়ি করেছে এবং অ্যাম্বুলেন্সের জন্য জরুরি নম্বরে ফোন করেন। ইয়া জেন তাকে জানায় যে সেই লোকটি স্টকার ছিল না, বরং তার বাবা ছিল। ইয়া জেন তাকে অনুরোধ করে যে সে যেন আগে বাড়ি চলে যায় এবং এই বিষয়ে জড়িয়ে না পড়ে, বলে যে সে নিজেই সাহায্যের জন্য ফোন করবে। সর্বদা শান্ত ও যুক্তিবাদী বোস ইয়া জেনের অনুরোধ মেনে ঘটনাস্থল ত্যাগ করেন। এখন তিনি নিজেও বুঝতে পারছেন না কেন সেই মুহূর্তে তিনি যেন কোনো মন্ত্রের কবলে পড়ে গিয়ে ছিল এবং কারো সুপরিকল্পিত ষড়যন্ত্রের পুতুলে পরিণত হল। বোস চলে যাওয়ার পর ইয়া জেন তার বাবার মাথা থেকে উল্টো টুপিটি খুলে নেয় এবং বোসকে আঘাত করা কাঁচি সহ তা কোমরের ভেতরে ফেলে দেয়। সে ফ্লাশ করে সব নিচে নামিয়ে দেয়। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে হাসপাতালে পাঠানো ইয়া জেন দাবি করে যে সেদিন তার বাবা টুপি পরেননি। তার বাবার মৃত্যুর সময় রাত 9টা থেকে 10টার মধ্যে হওয়া সত্ত্বেও কেন পুলিশকে ফোন করা হয়েছে ভোর 3টায়। ইয়া জেন বলে যে সেই সময় সে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর সে সাথে সাথে পুলিশকে ফোন করে এবং তারপর আবার জ্ঞান হারায়। ইয়া জেন কথা শেষ করার সাথে সাথেই পুলিশ অফিসার তার সামনে বোসের এজেন্টের কাছ থেকে একটি ফোন পান। তারপর তিনি বাইরে গিয়ে কথা শোনেন। ইয়া জেন সমস্যা আঁচ করতে পেরে দরজার কাছে গিয়ে আড়ি পেতে শোনে। সে শুনতে পায় যে অফিসার তার উপর দোষ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ এজেন্ট অফিসারকে বোসের দায়মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দেবে। ইয়া জেন জানতেও দেয় না যে সে প্রথমে তার ফোন দিয়ে তাদের কথাগুলো রেকর্ড করে এবং তারপর হাসপাতালের পার্কিং লটে অফিসারকে ঘুষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে। এরপর ইয়া জেনকে পুলিশ স্টেশনে ফিরিয়ে আনা হয়। সে তার মাসিক পিরিয়ডের অজুহাত দিয়ে নারী পুলিশ অফিসারকে তাকে বিশ্রামাগারে নিয়ে যেতে অনুরোধ করে। এই সুযোগে সে নারী অফিসারকে তার ফোন পরীক্ষা করতে বলে। নারী অফিসারের ঘুষ নেওয়ার প্রমাণ খুঁজে পান এবং সাথে সাথে তাকে রিপোর্ট করেন। তত্ত্বাবধান বিভাগ সঙ্গে সঙ্গে অফিসারের তদন্ত শুরু করে, কিন্তু চতুর অফিসার আগেই প্রস্তুত ছিল। তিনি আগের পানিজের বাক্সটি পানীয়তে ভরে রেখেছিল এবং অল্পের জন্য রক্ষা পান। পরের দিন সেই অফিসার আবারও ঘটনাস্থলে আসেন এবং আশ্চর্যের বিষয়, কোমরের ভেতর থেকে উল্টো টুপির ফাইবারের অবশেষ খুঁজে পান। একই সাথে তিনি আরও জানতে পারে যে ঘটনার রাতে ইয়া জেন বোসকে মেসেজ করে জানিয়েছিল যে সে বাড়ি থেকে কিছু নিতে যাচ্ছে এবং তারপর তাকে ফোনও করেছিল। অফিসার ইয়া জেনের উপর তার ক্ষতি করার জন্য ক্ষুব্ধ ছিল। এখন নতুন প্রমাণ পাওয়ায় তিনি ইয়া জেনকে খুনের অভিযোগে অভিযুক্ত করার শপথ করে, কিন্তু কেউ কল্পনাও করেনি যে জুন রুই হঠাৎ পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে দাবি করে যে সে ইয়া জেনের বাবাকে হত্যা করেছে। ঘটনার রাতে জুন রুই ইয়া জেনের বাড়িতে এসে দেখে যে ইয়া জেন অজ্ঞান অবস্থায় আছে এবং ইয়া জেনের বাবা আর নিঃশ্বাস নিচ্ছেন না। ইয়া জেনকে নির্দোষ প্রমাণ করার জন্য সে প্রথমে কোমর থেকে ফ্লাশ না হওয়া ভাসমান জিনিসগুলি সরিয়ে নেয়। সে মেঝে মুছে ফেলে এবং বেসবল ব্যাট থেকে ইয়া জেনের আঙুলের ছাপ মুছে দেয়। সে দুহাত দিয়ে ব্যাট তুলে ধরে নিজের আঙুলের ছাপ তাতে বসিয়ে দেয়। এমনকি সে ইয়া জেনের বাবা যে মোটেলটিতে থাকত সেখানেও যায়, প্রতিশোধ নেওয়ার ভান করে, যাতে সব সন্দেহের তীর তার নিজের দিকে আসে। কিন্তু পুলিশ তখনও ত্রুটি খুঁজে বের করে এবং ইয়া জেনের জন্য মিথ্যা খুনের দৃশ্য তৈরি করার সত্যটি ফাঁস করে দেয়। হতাশ জুন রুইর আগে পুলিশের অফিসারের গলা শক্ত করে চেপে ধরে এবং কাঁদতে কাঁদতে অভিযোগ করে যে ইয়া জেনের জীবন কতটা কষ্টের। সে কাকুতিমিনতি করে যেন তারা ইয়া জেনের উপর দোষ না চাপায়। পুলিশ তাকে বাস্তববাদী হতে পরামর্শ দেয়। তাদের কাছে প্রমাণ ছিল যে ইয়া জেন বোসকে তার বাবাকে হত্যা করার জন্য ব্যবহার করেছিল। এমনকি সে নিজে ব্যাট না চালালেও এটি একটি গুরুতর অপরাধ। জুন রুই ইয়া জেন এমনটা করেছে তা বিশ্বাস করতে রাজি ছিল না এবং আবেগপ্রবণ হয়ে চিৎকার করে বলে যে সেই খুনি জুন রুইকে বাঁচানোর জন্য এবং নিজের উপর থাকা অভিযোগ সরিয়ে নতুন জীবন শুরু করার জন্য ইয়া জেন সেই বিনোদন সংস্থায় যোগ দিতে রাজি হয়, যারা সবসময় তাকে চুক্তিবদ্ধ করতে চেয়েছিল। সংস্থার প্রতিনিধি মিস্টার জু তার ক্ষমতা ব্যবহার করে সমস্ত দোষ বোসের উপর চাপিয়ে দেন। অবশেষে মামলাটি এই সিদ্ধান্তে আসে যে বোস একটি ভোঁতা অস্ত্র দিয়ে ইয়া জেনের বাবাকে হত্যা করেছে। শর্ত হিসেবে মিস্টার জু ইয়া জেনকে নির্দেশ দেন যে সে যেন আর কখনো জুন
জুন রুইয়ের সাথে দেখা না করে তিনি বলে যে তিনি ইয়াজেনকে একজন আন্তর্জাতিক সুপারস্টার বানাবে এবং কোনো সমস্যা চান না, কারণ জুন রুইয়ের উপস্থিতি ইয়াজেনের অতীত ফাঁস করে দিতে পারে। ইয়াজেন জুন রুইয়ের সাথে তার শেষ দেখা করতে যায়। জুন রুই অভিযোগ করে যে তার উচিত হয়নি সেই বসকে ফাঁসানো যিনি তাকে মন থেকে সাহায্য করতে চেয়েছিল। ইয়াজেন পাল্টা জবাব দেয় যে সে কারো প্রতি সহানুভূতিশীল নয়, কেবল নিজের জন্য কষ্ট পায়, কারণ সে কখনো অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। সে সবকিছু উপেক্ষা করে উপরে উঠতে চায় এবং সর্বোচ্চ স্থানে দাঁড়াতে চায় যতক্ষণ না কেউ তাকে বাধা দিতে সাহস না করে। এরপর ইয়াজেন বিনোদন জগতে একজন সুপারস্টারে পরিণত হন। অল্প সময়ের মধ্যেই সে নবাগত থেকে শীর্ষ স্টারে চলে আসে। জেলে সাজা ভোগ করা বস ইয়াজেনের একটি সন্ন্যাসিনীর চরিত্রে অভিনয় দেখতে পান। তিনি সেই পরিচিত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার চোখে ফুটে ওঠে জটিল ও কঠিন আবেগ। এই চ্যাং জিন এন্টারটেইনমেন্টের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন অভিনেত্রী। ইয়াজেন সুপারস্টার রেন জিয়াংয়ের সাথে রেড কার্পেটে হাঁটেন। রেন জিয়াং সতর্কতার সাথে ইয়াজেনের পোশাকের কোণা ধরেছিল যেন তিনি চলাচলে কোনো অসুবিধা বোধ না করে। এই সোনালী জুটি তৎক্ষণাৎ সবার নজর কাড়ে। দেশে ফেরা জুন রুই আর ইতিমধ্যে জেল থেকে মুক্তি পাওয়া যায় দুজনই পর্দায় ক্যামেরার সামনে ইয়াজেনকে উজ্জ্বল দেখতে পান। এই সময়ে জুন রুই তার উপন্যাস সহযোগী এর মাধ্যমে সাহিত্য জগতে একজন উদীয়মান তারকা হিসেবে পরিচিতি লাভ করে। অন্যদিকে যাই ডেলিভারি বয়ের কাজ করে আর তার উপার্জন করা সব টাকা তার আন্টিকে পাঠায়, যিনি তার ছোট ভাইজের যত্ন নিচ্ছে, কিন্তু খালা তাকে তার বাবার হত্যাকারী হিসেবেই মনে করে আর তাকে তার ভাইজের কাছে যেতে দেন না। রেন জিয়াংয়ের প্রাক্তন প্রেমিকা লিনা রেড কার্পেটে ইয়াজেন আর রেন জিয়াংয়ের ছবি দেখে লিনা রেন জিয়াংয়ের সাথে পুনর্মিলন করতে মরিয়া, আর রেন জিয়াংয়ের ইয়াজেনের প্রতি সক্রিয় ঘনিষ্ঠতা দেখে সে অসন্তুষ্ট হয়। চ্যাং জিন এন্টারটেইনমেন্টের সবাই ইয়াজেনকে নিরীহ আর মিষ্টি মনে করে, কেবল লিনা মনে করে তার চোখে কেমন যেন রহস্যময়তা আছে আর সে ভালো মানুষ নয়। রেন জিয়াং অনেক আগেই লিনার হয়রানিতে বিরক্ত আর আবারও জানায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে আর তাকে সতর্ক করে যে সে যেন তার জীবনে আর হস্তক্ষেপ না করে। ক্ষুব্ধ লিনা তার রাগ ইয়াজেনের উপর ঝাড়ে। একটি বৃষ্টির দৃশ্যের শুটিং চলাকালীন লিনা বারবার ইয়াজেনের সাথে তার কথা বলার দৃশ্যটি পুনরায় শুট করার জন্য চাপ দেয়, যার ফলে ইয়াজেনকে বারবার বৃষ্টিতে ভিজতে হয়। পরিচালক বুঝতে পারে যে লিনা ইচ্ছাকৃতভাবে ইয়াজেনকে জ্বালাতন করছে, তবুও তিনি বলে যে লিনা তার মেয়ের মতো। লিনা প্রকাশ্যে খারাপ আচরণ করে আর শুটিং চালিয়ে যেতে অস্বীকার করে। পরিচালক তখন ইয়াজেনকে অনুরোধ করে যেন কোম্পানির বড় আর্থিক ক্ষতি এড়াতে তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী লিনার কাছে তার অবস্থান ভুলে গিয়ে ক্ষমা চান। ইয়াজেন কিছু করার আগেই সিও জুসেটে এসে লিনাকে সতর্ক করে দেন যে সে যদি আর এমন বেপরোয়া আচরণ করে তাহলে তিনি তার মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আর অন্য একজনকে তার অপরাধের দায় নেওয়ার জন্য ভাড়া করার কেলেঙ্কারি প্রকাশ্যে এনে দেবে। জানা যায় সিও জু হলেন রেন জিয়াংয়ের বোন। তিনি রেন জিয়াংকে নতুন অভিনেত্রী ইয়াজেনকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিল, বিনিময়ে রেন জিয়াং তাকে লিনাকে সরানোর জন্য একটি উপায় খুঁজে দিতে বলেছিল। ইয়াজেন দেখে যে লিনা সিও জুয়ের পিছনে ছুটছে আর বিঞ্জের সাথে ক্ষমা চাইছে। ইয়াজেন মনে মনে অবাক হয় যে লিনা কেন সিও জুকে এত ভয় পায়। ইয়াজেনের বর্তমান ম্যানেজার, যিনি পূর্বে লিনার ম্যানেজার ছিল, চুপি চুপি তাকে জানান যে সিও জুয়ের কাছে প্রতিটি অভিনেতাকে নিয়ন্ত্রণ করার মতো গোপন তথ্য রয়েছে আর সেই সমস্ত ফাইল সিও জুয়ের ড্রয়ারে রাখা আছে। ইয়াজেন যখন একটি ইভেন্টে উপস্থিত হয়, জুন রুই তখন পাশের রুমে একটি সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছিল। জুন রুই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাকে চুপচাপ দেখছিল। একসময় ঘনিষ্ঠ এই দুজন এখন শুধু দূর থেকে একে অপরকে দেখতে পারে। জুন রুইয়ের চোখ অজান্তেই ছলছল করে ওঠে। হঠাৎ জুন রুইয়ের মায়ের আবির্ভাব হয় আর তিনি এই সূক্ষ্ম মুহূর্তটি ভেঙে দেন। তিনি জুন রুইয়ের প্রতি, ইয়াজেনের প্রতি তার অবিরাম দুর্বলতা নিয়ে অসন্তুষ্ট। মাছেলের কথাগুলো ঘটনাক্রমে লিনা শুনে ফেলে। সে সন্দেহ করে যে জুন রুইয়ের সাথে ইয়াজেনের সম্পর্ক আছে আর সাথে সাথেই জুন রুইয়ের অতীত সম্পর্কে খোঁজ নিতে লোক পাঠায়। জুন রুইয়ের মা তার ছেলেকে অভিযোগ করে যে সে দেশে ফিরে তার সাথে যোগাযোগ না করে ইয়াজেনের সাথে দেখা করতে এসেছে। ইয়াজেনের কারণে তাদের দুজনের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল আর তারা রাগারাগি করে চলে যায়। ক্ষুব্ধ জুন রুইয়ের মা চ্যাং জিন এন্টারটেইনমেন্টে ছুটে গিয়ে সিও জুয়ের কাছে যান আর অভিযোগ করে যে ইয়াজেনই তার বাবাকে হত্যা করেছে, কিন্তু একজন নির্দোষ কফি শপের মালিককে ফাঁসিয়েছে। তিনি ইয়াজেন
জীবনকে তুচ্ছ বলে অভিশাপ দেন আর বলে সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়। সিও জু সঙ্গে সঙ্গে লোক দিয়ে তাকে বের করে দেন। ইয়াঝেন সিও জুয়ের কাছে ক্ষমা চায় যে সে তার জন্য ঝামেলা এনেছে। সিও জু তাকে পরামর্শ দেন যে তাকে অবশ্যই অনেক টাকা উপার্জন করতে হবে আর এমন উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে কেউ তাকে নামাতে না পারে, তবেই সে নিজের অবস্থান ধরে রাখতে পারবে। ইয়াঝেন অফিস থেকে বেরোনোর সময় দরজায় দাঁড়ানো লিনা মুখ টিপে হাসে আর বিদ্রুপ করে যে ইয়াঝেনের মাও তার পক্ষে নেই। তার অতীত নিশ্চয়ই খুবই আকর্ষণীয়। ইয়াঝেন লিনার কানের কাছে গিয়ে ঠান্ডা গলায় সতর্ক করে যে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেবল লিনাকেই বিপদে পড়তে হবে। ইয়াঝেনের অতীত তদন্ত করার জন্য লিনা একটি কৌশল করে জুন রুইয়ের সাথে একই অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে সে জোর করে জুন রুইকে তার সাথে রাতের খাবার খেতে বলে। ইয়াঝেন তাদের দুজনকে একসাথে দেখে সাথে সাথে লিনার উদ্দেশ্য অনুমান করে ফেলে। ঠিক তখনই তার ম্যানেজার তাকে জানায় যে আজ কোম্পানিতে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ হবে আর সন্ধ্যা 6টা থেকে বিদ্যুৎ চলে যাবে। বাড়ি ফেরার পথে ইয়াঝেন মাঝপথে গাড়ি থেকে নেমে ম্যানেজারকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে সে নিজে দ্রুত কোম্পানিতে ফিরে আসে আর বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে লিনার গোপন ব্ল্যাকমেইল ফাইলটি নিতে চায়। এই সময় জুন রুইয়ের সাথে থাকা লিনা ইয়াঝেনের ম্যানেজারের কাছ থেকে একটি মেসেজ পায়। ম্যানেজারটি ইচ্ছাকৃতভাবে ইয়াঝেনকে বলেছিল যে রাতে কোম্পানিতে রক্ষণাবেক্ষণ হবে আর ইয়াঝেন গাড়ি থেকে নামার পরই সে প্রথম সুযোগে লিনাকে খবরটি জানায়। ইয়াঝেন সিডি বেয়ে নিঃশব্দে সিও জুয়ের অফিসে প্রবেশ করে। যখন সে শেফের কোড দেওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই লিনা তার পিছনে এসে দাঁড়ায় হাতে নিজের আর ইয়াঝেনের গোপন ফাইল নিয়ে। গর্ব করে বলে যে জরুরি পরিস্থিতিতেও কেন্দ্রীয় লিফট কাজ করে, তাই সে এক ধাপ এগিয়েছিল। ইয়াঝেন লিনাকে অনুসরণ করে পার্কিং গ্যারেজে আসে। হাতে ফাইল নিয়ে লিনা ইয়াঝেনকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে। ইয়াঝেন যখন রাজি হয় না তখন লিনা তাকে জোরে একটা চড় মারে। ইয়াঝেন পাল্টা আঘাত করে বলে যে এই কারণেই রেন জিয়াং তাকে চায় না। এই কথাটি লিনাকে সম্পূর্ণভাবে ক্ষুব্ধ করে তোলে। সে ইয়াঝেনকে ক্রমাগত মারতে থাকে যতক্ষণ না সে জুন রুইয়ের গাড়ির দরজা খোলার শব্দ শুনতে পায়। জুন রুই নির্যাতিত আর শোচনীয় ইয়াঝেনকে দেখে তার চোখ আবার জ্বলে ভরে ওঠে, কিন্তু সে এক পাও এগিয়ে যেতে সাহস পায় না। কয়েকদিন পর কোম্পানি একটি বার্ষিক সভার আয়োজন করে আর জুন রুইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায়। এটা উল্লেখ করে যে ইয়াঝেনও আসবে। সভায় রেন জিয়াং হঠাৎ অসুস্থ বোধ করে আর ওষুধ খেতে বাথরুমে যায়, কিন্তু ওষুধের বড়িগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। সে যখন কষ্ট করে নিচু হয়ে বড়িগুলো কুড়ানোর চেষ্টা করছিল তখন ইয়াঝেন হঠাৎ তার সামনে এসে একটি জলের বোতল এগিয়ে দেয়। ইয়াঝেন সম্মেলন কক্ষে ফিরে আসে। সেখানে বড় পর্দায় অভিনেতাদের সেরা মুহূর্তগুলো দেখানো হচ্ছিল, কিন্তু ভিডিওটির শেষে অপ্রত্যাশিতভাবে লিনা ইয়াঝেনকে চড় মারার দৃশ্যটি প্রদর্শিত হয়। অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হলে সিও জু পরিস্থিতি সামাল দিতে মঞ্চে ছুটে যান আর বলে যে তারা দুজন একটি দৃশ্যের রিহার্সাল করছিল। আসলে কোম্পানিতে যাওয়ার আগেই ইয়াঝেন অনুমান করেছিল যে তার ম্যানেজার তাকে বিশ্বাসঘাতকতা করেছে আর লিনাকে তথ্য ফাঁস করেছে। ম্যানেজার বলে যে তার পরিবারের একজন অসুস্থ থাকায় তার জরুরি টাকা দরকার ছিল আর লিনা তাকে টাকা ধার দেওয়ায় সে বাধ্য হয়ে লিনাকে সাহায্য করেছে। ইয়াঝেন তখন ম্যানেজারকে টাকা দিয়ে কিনে নেয় আর ইচ্ছাকৃতভাবে লিনার পাতা ফাঁদে পা দেয়। লিনাকে উদ্দেশ্যমূলকভাবে উস্কে দেয় আর ম্যানেজারকে আড়ালে লুকিয়ে রেখে তাকে মারধর করার ভিডিওটি শুট করায়। যদিও সিও জু সাময়িকভাবে লিনাকে সাহায্য করে, ইয়াঝেন ব্যক্তিগতভাবে তাকে সতর্ক করে দেয় যে সে যদি আবার তাকে লক্ষ্য করে তবে সে ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করে দেবে। লিনার বিষয়টি মিটিয়ে ইয়াঝেন স্বস্তির সাথে হলরুমে ফিরে আসে। অপ্রত্যাশিতভাবে একটি পরিচিত ছায়ামূর্তি তাকে থামায়। ইনি সেই ঘুষখোর পুলিশ অফিসার যিনি বহু বছর আগে তার বাবার হত্যা মামলার দায়িত্বে ছিল। অফিসারটি একজন পরিবেশকের বেশে ছিল আর তাকে জিজ্ঞেস করে যে এত বছর ধরে সে যাকে ফাঁসিয়েছে সেই কফি শপের মালিকের ব্যাপারে সে কখনো চিন্তা করেছে কিনা। কাছাকাছি থাকা জুন রুই ইয়াঝেনকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একজন সহকর্মী এসে ইয়াঝেনকে জানায় যে সিও জু তাকে খুঁজছে। এই সুযোগে অফিসারটি নিঃশব্দে চলে যায়। লিনা পুরো দৃশ্যটি দেখতে পায়। সে গোপনে অফিসারের ছবি তোলে আর তার পরিচয় তদন্ত করার জন্য লোক পাঠায় আর লিনার প্রতিটি পদক্ষেপ জুন রুই দূর থেকে লক্ষ্য করে। জুন রুই বাড়ি ফিরে দেখে ইয়াঝেন তার বাড়িতেই আছে। নির্বতার পর ইয়াঝেন এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সে জুন রুইয়ের কাঁধে মাথা রেখে বলে যে সে ভেবেছিল অভিনেত্রী হলে তার ভাগ্য বদলে যাবে, কিন্তু ভাগ্য
ভাগ্য তাকে ছেড়ে যেতে চায়নি। জুন রুইয়ের মা ছেলের বাড়িতে আসে আর ইয়াঝেনকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে উন্মত্তের মতো তার চুল ধরে তাকে টেনে বের করে দেন। ইয়াঝেন হতাশার দৃষ্টিতে জুন রুইয়ের দিকে তাকিয়ে বলে যে সে এখনও নরকে বাস করছে। পরের দিন রেন জিয়াংয়ের সাথে শেষ দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর রেন জিয়াং ইয়াঝেনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে ইয়াঝেনকে বলে যে বহু বছর আগে যখন সে আর অন্য সদস্যরা একটি আইডল গ্রুপ হিসাবে আত্মপ্রকাশ করেছিল, তখন একটি ইভেন্টে যার হোস্ট করার কথা ছিল সেই সদস্য ফ্যানদের দেওয়া একটি কুকি খেয়ে অ্যালার্জির কারণে অসুস্থ হয়ে পড়ে। সে তার পরিবর্তে হোস্ট হিসেবে কাজ করে আর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু সে জানত যে কুকিটিতে বাদাম ছিল যা সদস্যটিকে অসুস্থ করে তুলবে। তবুও সে তাকে থামায়নি। এই বছরগুলোতে যখনই তার কোনো নতুন নাটক প্রচারিত হয়, সেই সদস্য তাকে অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠায়। সে জানে না যে অন্যজন তার মনের কথা জানে কিনা, আর সে আরও জানে না যে সেই মেসেজটি কি আন্তরিক অভিনন্দন নাকি তাকে শাস্তি দেওয়ার একটি উপায়। সে বোঝে যে বার্ষিক সভায় লিনার ইয়াঝেনকে মারধরের ভিডিওটি ইয়াঝেন ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছে, আর উপরে ওঠার জন্য তার উচ্চাকাঙ্ক্ষাও সে বোঝে। তবে সে তবুও ইয়াঝেনকে সতর্ক করে দেয় যে সে যেন একটি সীমা বজায় রাখে আর নিজের মতো করে অভ্যন্তরীণ কষ্ট দ্বারা নির্যাতিত না হয়। এই সময় ইয়াঝেন পুলিশ অফিসারের সাথে দেখা করার একটি আমন্ত্রণমূলক ফোন পায়। অফিসার তাকে হুমকি দেয় যে সে যদি না আসে তবে তার খুনের বিষয়টি ফাঁস করে দেবে। ইয়াঝেন চুক্তি অনুযায়ী নাইট ক্লাবের ভিআইপি রুমে আসে ভিতরে ড্রাগস নেওয়া একদল লোককে দেখে সে ভয় পেয়ে যায়। অফিসারটি আবার ফোন করে বলে যে এটাই হবে তার ভবিষ্যতের পরিণতি। ইয়াঝেন ভয় পেয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে আর রেন জিয়াংকে দেখতে পায়। সে বলে যে কেউ তাকে এখানে আসতে বলেছিল, কিন্তু কে বলেছিল তা বলতে পারে না। রেন জিয়াং তার অসংলগ্নতা দেখে নিশ্চিত হয় যে সে একজন রহস্যময় আর দূরদর্শী নারী যার মনে খারাপ উদ্দেশ্য আছে। একই সময়ে যাই ও পুলিশ অফিসারের তথ্য তদন্ত করার জন্য একটি কাজ পায়। সে কৌশল করে অফিসারের ফোনটি বদলে দেয় আর অফিসারের তথ্য আপলোড করে। এরপর সে শুনতে পায় যে অফিসার আর একজন রিপোর্টার ইয়াঝেনের খুনের খবর ফাঁস করার জন্য হাত মিলিয়েছে। ইয়াঝেন বিপদে আছে বুঝতে পেরে সে সাথে সাথে জুন রুইয়ের সাথে যোগাযোগ করে আর জানতে চায় আসলে কি ঘটছে। জুন রুই তাকে সেই বছরগুলোর ঘটনা জানায়, কিন্তু মিথ্যা বলে যে ইয়াঝেন কাউকে খুন করেনি, বরং সেই অফিসার ইয়াঝেনকে ফাঁসাতে চাইছে। ইয়াঝেনকে একসাথে সাহায্য করার জন্য জুন রুই তাকে ইয়াঝেনের সাথে দেখা করতে নিয়ে যায়। বহু বছর পর দেখা হওয়ায় যাই ও আবেগাপ্লুত হয়ে ইয়াঝেনকে জড়িয়ে ধরে আর অনর্গল কথা বলতে থাকে। ইয়াঝেনকে হাসতে আর মজা করতে দেখে জুন রুইও অজান্তেই হাসে। সে তার জীবনের মধ্যবর্তী সময়ে এটাই চায় যে ইয়াঝেন যেন এইভাবে স্বাচ্ছন্দ্যে জীবনে যাপন করে। ইয়াঝেন রেন জিয়াংকে ফাঁদে ফেলার তার পরিকল্পনার কথা জাইউকে জানায় আর তাকে ও জুন রুইকে একই সাথে তাকে সাহায্য করতে বলে। ইয়াঝেন চলে যাওয়ার পর জাইউ জুন রুইকে জিজ্ঞেস করে যে সে কেন ইয়াঝেনকে অন্য একজন পুরুষের পিছনে ছুটতে সাহায্য করছে। সে ভেবেছিল জুন রুই আর ইয়াঝেন একে অপরকে ভালোবাসে। জুন রুইয়ের ইয়াঝেনের কথা মনে পড়ে। সে কেবল 1 বছরের জন্য রেন জিয়াংকে বিয়ে করবে আর তার অবস্থান ব্যবহার করে আরও উপরে উঠবে। সে দ্বিধায় ভোগে যে ইয়াঝেনের সিদ্ধান্তকে সমর্থন করা ঠিক কিনা। জাইউ রেন জিয়াংয়ের তথ্য খুঁজে বের করে। রেন জিয়াং ছোটবেলায় বাবা মাকে হারায় আর তার দাদি তাকে বড় করে। দাদি তার একমাত্র অবলম্বন। ইয়াঝেন এটা শুনে ইচ্ছাকৃতভাবে দাদির সাথে দেখা করে। কয়েকবার দেখা হওয়ার পর দাদি তাকে সানন্দে বাড়িতে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু রেন জিয়াং তার দাদির বাড়িতে ইয়াঝেনকে দেখে ধরে নেয় যে সে তার দাদির কাছাকাছি আসার জন্য কৌশল করছে আর তার খারাপ উদ্দেশ্য আছে। তাই রাগে তাকে টেনে বাইরে নিয়ে যায়। ইয়াঝেন বলে যে সে আর দাদি কেবল ঘটনাক্রমে দেখা করেছে, বরং রেন জিয়াংই তার অতীতের অভিজ্ঞতা দ্বারা পীড়িত। দ্বিতীয় ধাপ, রেন জিয়াংয়ের অজান্তেই ইয়াঝেন সেই প্রাক্তন ব্যান্ড সদস্যকে খুঁজে বের করে রেন জিয়াংয়ের সামনে নিয়ে আসে। সদস্যটি রেন জিয়াংকে জানায় যে সে জানত যে রেন জিয়াং তাকে কুকি খেতে বারণ করেনি, আর সে এটাও জানত যে কুকিটিতে বাদাম ছিল। সে কুকিটি খেয়েছিল কারণ সে গান বাজনায় ক্লান্ত হয়ে গিয়েছিল আর আইডল হিসেবে চালিয়ে যেতে পারছিল না। এই বছরগুলোতে সে রেন জিয়াংকে যে মেসেজগুলো পাঠিয়েছে তাতে শুভেচ্ছা ছিল, তবে তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল। এখন সে বিয়ে করে জীবনের আরেকটি পর্যায়ে প্রবেশ করতে চলেছে, তাই সে অতীতকে শেষ করতে চায়। রেন জিয়াং শুনে রেগে তাকে ঘুষি মারে। সদস্যটি রাগ না করে প্রকাশ করে যে সে আজ ইয়াঝেনের অনুরোধে এখানে এসেছে।
ইয়াঝেন সত্যি রেন জিয়াংয়ের জন্য চিন্তিত আর তার মানসিক কষ্ট দূর করার জন্য সব রকম চেষ্টা করছে। রেন জিয়াং সন্দেহ করে যে সে হয়তো ইয়াঝেনকে ভুল বুঝেছে আর নিজেই ইয়াঝেনকে ডিনারের জন্য ডাকে। ইয়াঝেনের পরিকল্পনা খুব মসৃণভাবে এগোচ্ছিল। জুন রুই আর জাই ও কাজ শুরু করে দেয়। তারা সেই পুলিশ অফিসারকে অপহরণ করে যিনি রিপোর্টারের সাথে দেখা করে ইয়াঝেনকে ফাঁস করার প্রস্তুতি নিচ্ছিল। তারা জানতে পারে যে অফিসারের মেয়ের মাদক গ্রহণের ইতিহাস আছে আর এই তথ্য ব্যবহার করে অফিসারকে হুমকি দেয় যে তিনি যেন আর ইয়াঝেনের পিছু না নেন। এরপর রিপোর্টার অফিসারের কাছ থেকে একটি মেসেজ পায় যেখানে বলা হয় যে ইয়াঝেনের বাবা হত্যার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সে লিনাকে ইয়াঝেনকে ফাঁস করার ব্যর্থতার খবর জানায়। লিনা মনে করে যে ইয়াঝেনই প্রথমে অফিসারকে সামাল দিয়েছে। এদিকে জাইউ জানতে পারে যে রিপোর্টারটি লিনার লোক। সে বুঝতে পারে না কেন লিনা ইয়াঝেনকে টার্গেট করছে। জুন রুই সরাসরি লিনার কাছে গিয়ে সব পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তাদের দুজনের দেখা হলে লিনার প্রশ্নের জবাবে জুন রুই জানায় যে সে আর ইয়াঝেন রক্ত সম্পর্কহীন ভাইবোন, কিন্তু লিনা তার চোখে ইয়াঝেনের প্রতি তার ভালোবাসা বুঝতে পারে। জুন রুই তা অস্বীকার করে। এরপর সে দেখে যে দুজন লোক ইয়াঝেনের কাটআউট ছবির দিকে তাকিয়ে অশ্লীল কথা বলছে আর বাজে অঙ্গভঙ্গি করছে। রাগান্বিত হয়ে সে তাদের সাথে ঝামেলা করতে গেলে উল্টো মার খেয়ে মাটিতে পড়ে যায়, নড়তে না পেরে মাটিতে শুয়ে থাকা জুন রুইয়ের শৈশব থেকে ইয়াঝেনের সাথে কাটানো সমস্ত মুহূর্ত মনে পড়ে। তার চোখ থেকে দুঃখের অশ্রু গড়িয়ে পড়ে। রেন জিয়াংয়ের সাথে ডিনারে যাওয়ার আগে ইয়াঝেন জাইউয়ের সাথে দেখা করে আর তাকে অনুরোধ করে যেন সে রেন জিয়াংকে যতটা সম্ভব দেরি করিয়ে দেয়। জাইউ তার মোটরসাইকেল দিয়ে রেন জিয়াংয়ের গাড়িতে ধাক্কা মারে আর তারপর রেন জিয়াংয়ের ফোন ধার করার অজুহাতে তার নর্দমায় ফেলে দেয়। রেন জিয়াং যখন সড়ক দুর্ঘটনার ব্যাপারটা সামাল দেয় ততক্ষণে ইয়াঝেনের সাথে তার নির্ধারিত সময়ের 1 ঘন্টা পেরিয়ে গেছে। সে দ্রুত রেস্তোরাঁর দিকে ছুটে যায়। রাস্তায় জ্যাম থাকায় সে গাড়ি থেকে নেমে দৌড়ে যায়। ইয়াঝেন রেস্তোরাঁয় অপেক্ষা করে, অনুমান করে যে রেন জিয়াং প্রায় চলে এসেছে। তারপর নিচে গিয়ে বাইরে অপেক্ষা করে। রেন জিয়াং অবশেষে দৌড়ে রেস্তোরাঁয় পৌঁছায়। দরজায় ইয়াঝেনকে তার জন্য অপেক্ষা করতে দেখে সে বলছে যে রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে আর তার ফোন নর্দমায় পড়ে গিয়েছিল, তাই সে ইয়াঝেনের সাথে যোগাযোগ করতে পারেনি। ইয়াঝেন তাকে দোষ না দিয়ে উল্টো সে ঠান্ডা বোধ করছে কিনা জানতে চায় আর নিজের স্কার্ফ খুলে তাকে পরিয়ে দেয়। আবেগাপ্লুত হয়ে রেন জিয়াং স্বতঃস্ফূর্তভাবে ইয়াঝেনকে কিস করে। এখানেই 1 থেকে 6টি পর্ব শেষ হয়। পরবর্তী আরও নতুন পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।